গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এই বছর ইন্দোনেশিয়াতে একটা সিনেমা রিলিজ পেয়েছে, খুব বেশি দিন হয়নি। সিনেমাটার আইএমডিবি রেট হচ্ছে 10-এ 8.1 এবং এইরকম কনসেপ্টের সিনেমা এর আগে পৃথিবীর কোথাও তৈরি হয়নি এবং এত একটা বাস্তবধর্মী কনসেপ্টের সিনেমা ভাই, মানে সিনেমাটি কাল্পনিক কিন্তু সিনেমার যে কনসেপ্ট পুরো ইউনিক এবং আমি তোমাকে নিশ্চিত করতে পারি তুমি পুরো অবাক হয়ে যাবে। তো যাই হোক, আমি সিনেমার সম্পর্কে বাড়তি কোনো কিছু বলবো না, তাহলে তোমার কি হবে, সিনেমার মজাটাই নষ্ট হয়ে যাবে। তো আমরা চলো মূল কাহিনীতে যাই। তো যাই হোক, সিনেমার নাম হচ্ছে সোরে, ওয়াইফ ফ্রম ফিউচার, মানে ভবিষ্যৎ থেকে তোমার ওয়াইফ তোমার কাছে চলে আসবে এবং এটা গভীরভাবে ভাবার একটা সিনেমা। তুমি যদি গভীরভাবে ভাবো তাহলে বুঝতে পারবে যে কত সুন্দর একটা সিনেমা। তো যাই হোক, কাহিনীর শুরুতে আমাদেরকে হিরো জনাথনকে দেখানো হয় সে একজন বিখ্যাত ফটোগ্রাফার হতে চায় এবং তার মধ্যে সেই ট্যালেন্টও রয়েছে এবং সে বেশ ভালো ছবিও তুলতে পারে এবং সে তার এই অ্যাম্বিশন নিয়ে সে তার নিজের একটা সোলো ফটোগ্রাফের এক্সিবিশন করতে চায় আর তার জন্য সে চেষ্টাও চালাচ্ছে। মানে ও যে ছবি টবি তুলে না, সেটার একটা এক্সিবিশন বা প্রদর্শনী করবে। তো ও তো অনেক ছবি তোলে। তো একদিন হয়েছে কি, দুইটা ভাল্লুক বরফের মধ্যে খেলা করছিল, ওই সময় ছবি তুলে নেয়। আর এইরকম একটা ন্যাচারাল ফটো ক্লিক করা কিন্তু অত সহজ ছিল না, সঠিক সুযোগ এবং সঠিক সময়ের অপেক্ষা করতে হয়। আর জনাথনও পারফেক্ট শটের জন্য অপেক্ষা করতে থাকে আর এই কারণে সে ঠিক মতো নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে ঠিক মতো ঘুমায় না, তার লক্ষ্য একটাই, সেই পারফেক্ট পিকচারটা ক্লিক করতে হবে। মানে বুঝতে পারছো ওর ফটোগ্রাফি ডেডিকেশন কোন লেভেলের। আর পরের দৃশ্যে আমরা জনাথনের বন্ধু কার্লোকে দেখি আর কার্লোর সাথে সে একটা মদের বারে আসে। তো এখানে একটা পয়েন্ট বলি, এই পুরো সিনেমার কাহিনী প্লট কিন্তু ক্রোয়েশিয়াতে করা হয়েছে, মানে সিনেমা ইন্দোনেশিয়ান হলেও ও থাকে ক্রোয়েশিয়াতে, কাহিনী ক্রোয়েশিয়ার। তো যাই হোক, এখানে কার্লো করে কি জনাথনের তোলা ছবি দেখে এবং সে পিকচার দেখে বলে, ভাই তুমি তো ভালোই ক্যাপচার করো, আর তুমি যদি নিজের ছবির এক্সক্লুসিভ এক্সিবিশন চাও তাহলে সকল ছবি একত্রে একটা কালেকশন বানাও, আর তোমার কাজ যদি আর্ট কিউরেটরের পছন্দ হয়ে যায় তাহলে তো তুমি এক্সিবিশনের সুযোগ পেয়ে যাবে। তো জনাথন এগুলো ভাবতে ভাবতে সিগারেট স্মোক করা শুরু করে আর তারপর সে নিজের বাড়িতে সে ঘুমিয়ে পড়ে, কারণ সে অনেক ক্লান্ত ছিল। তো পরের দিন সকালে জনাথন যখন ঘুম থেকে ওঠে সে তার পাশে একটা মেয়েকে দেখতে পায় যে কিনা খুবই সফটলি ওর দিকে তাকিয়েছিল। আর এই হচ্ছে আমাদের কাহিনীর হিরোইন, যার নাম হচ্ছে সোরে এবং তার নামে সিনেমাটি। তো জনাথন তো তাকে দেখে অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে, আরে তুমি কে আর আমার রুমে কিভাবে আসলে? তখন মেয়েটি উত্তর দেয়, আমার নাম সোরে আর আমি তোমার ফিউচার ওয়াইফ। তো জনাথনের তো মাথা পাগল প্রায় হয়ে যায় এবং সে বাইরে গিয়ে দ্রুত ওর বন্ধু কার্লোকে কল করে এবং কার্লোকে বলে, শালা এটা তোরই প্রাঙ্ক তাই না? তুই ওই মেয়েটাকে আমার বাড়িতে পাঠিয়েছিস আমার স্ত্রী সাজিয়ে। তো কার্লো তখন বলে, ভাই প্রাঙ্ক আমি করছি নাকি তুই করছিস? কালকে যে মালটাল খেয়েছিস সেটা নেশা এখনো কাটেনি। আর তখন জনাথন রেগে বলে, দেখ কার্লো, এবার তো মজা করা বন্ধ কর, মেয়েটিকে এখান থেকে যেতে বল, তা না হলে তোকে অনেক মার পাবি, মার তুই খাবি। বাট কার্লো বলে, দেখ ভাই সিরিয়াসলি আমার চেহারার দিকে তাকা, আমি নিজেরই একটা গার্লফ্রেন্ড আজ পর্যন্ত জোগাড় করতে পারলাম না, আর সেখানে তুই মনে করিস আমি তোর বাড়িতে মেয়ে পাঠাবো? তুই পাগল হয়েছিস? তো এই কথা বলে কার্লো কলটা কেটে দেয়। আর এই সবকিছুই কিন্তু সোরে জানালা দিয়ে দেখছিল এবং মুস্কি হাসছিল। আর তারপর সোরেকে এখান থেকে তাড়ানোর জন্য জোনাথন বলে, দেখো আমি জানি না কার্লো তোমাকে কত টাকা দিয়েছে, কিন্তু তুমি আমাকে এখানে ডিস্টার্ব না করে প্লিজ চলে যাও। বাট সোরে বলে, আমি তো টাকা চাই না। তো সোরে এই কথা বলে আবার একটা সুন্দর হাসি দেয় মিষ্টি করে এবং সেখান থেকে চলে যায়। আর এরপর জোনাথন রেডি হয়ে নিচে নামতেই সে দেখতে পায় সোরে সিঁড়িতে দাঁড়িয়ে রয়েছে। তো সোরে তখন বলে, তুমি নিশ্চয়ই তোমার ওয়ালেট আর ফোনটা ভুলে রেখে এসেছো রুমে। তো এরপর জোনাথন যখন তার পকেট চেক করে সে দেখে সত্যি সে তার ফোন আর ওয়ালেট ভুলে রেখে এসেছে। তো জোনাথন ভাবে নিশ্চয়ই এই মেয়েগুলো ইচ্ছে করে লুকিয়ে রেখেছিল, মানে এই মেয়েটাকেই দোষারোপ করে। আর এটা ভেবেই জোনাথন রাগে বেরিয়ে যায়, বাট সোরেও জোনাথনের পিছু নেয়। আর জোনাথন এখানে সোরেকে দেখতে পেয়ে সোরেকে নিজের পিছনে থেকে আটকানোর জন্য জোরে জোরে হাঁটতে থাকে। আর তখনই সোরে বলে ওঠে, আরে তুমি একটু আসতে যাও, তা না হলে তো পড়ে যাবে। আর ওই সময় জোনাথন একটা টমেটো ভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়। আর তারপর সে কোনোভাবে ওঠে একটা রেস্টুরেন্টে এসে পৌঁছায় যেখানে তার গার্লফ্রেন্ড এলসা বসেছিল, যে একজন ক্রোয়েশিয়ান নাগরিক। আর এলসা তো জোনাথনের জন্য অপেক্ষা করছে। তো জোনাথনকে দেখে এলসা জিজ্ঞাসা করে, তুমি এত টেনশনে আছো কেন? তো জোনাথন তখন বলে, তুমি কি জানো আমার বন্ধু কার্লো আমার বাড়িতে একটা মেয়েকে পাঠিয়ে আমার সাথে প্রাঙ্ক করছে, শালা গাধা একটা। আর তখন এলসা বলে, তাহলে তুমি প্রথমে ওই কার্লোর সাথে তোমার বন্ধুত্ব খতম করো, তুমি ওর সাথে থেকেই বিগড়ে যাচ্ছ। যদিও ওর সাথে তোমার কোনো শত্রুতা নেই তবুও ওর সাথে বন্ধুত্বের দরকার নেই, এটাই তোমার জন্য ভালো হবে। আর তারপর এলসা আরো বলে, জানো আমি তোমার ব্যাপারে আমার বাবার সাথে কথা বলেছি, মানে আমাদের বিয়ের ব্যাপারে সে রাজি হয়েছে, এমনকি সে তোমার চাকরির জন্য একটা সুন্দর রেস্টুরেন্টও সেট আপ করিয়েছে যাতে আমাদের ফিউচার সুন্দর হয়, তুমি জাস্ট হ্যাঁ বলে দাও। কিন্তু জনাথনের অ্যাম্বিশন তো রেস্টুরেন্ট চালানো না ভাই, বরং ও একটা ফটোগ্রাফার হতে চায়, ও একটা নিজের ফটো এক্সিবিশন করতে চায়। তো এই ব্যাপারে দুজনের তর্ক বিতর্ক হয়। আর ওই মুহূর্তে সোরে এসে করে কি জনাথনের পাশেই বসে এবং সে পাশে এসে বসেই এলসাকে বলে, আমার নাম হচ্ছে সোরে, আমি জনাথনের ওয়াইফ। তো এই কথা শুনে এলসা তো ভীষণ রেগে যায়। আর এলসাকে তখন শান্ত করার জন্য জনাথন বলে, আরে ভাই এই মেয়ের কথাই তো আমি তোমাকে বলেছিলাম, যাকে কালো টাকা দিয়ে আমার পেছনে লাগিয়েছে বিরক্ত করার জন্য। তো এলসা তখন সোরেকে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলে, কিন্তু সোরে বলে, আমার খুব ক্ষুধা লেগেছে, আমি খাবার
খাবার খেতে চাই। তো জোনাথন তখন বলে, দেখো তোমার যা খাবার ইচ্ছা তুমি অর্ডার করো, সব বিল আমি দিয়ে দেবো, কিন্তু তুমি প্লিজ অন্য টেবিলে গিয়ে বসো, আমাদের এমনিতেই ব্যক্তিগত সমস্যা চলছে, তুমি আমাদের মাঝে আর ঝামেলা বাড়িও না। বাট সোরে এখানে জিদ করে বসে এবং বলে, আমি তোমার পাশে বসেই খাবার খাবো, তাতে যাই হয়ে যাক না কেন, আর এটা আমার অধিকার, কারণ আমি তোমার ওয়াইফ। এবং এরপর সোরে উল্টো এলসাকে বলে যে রাগ তো আমার করা উচিত, কারণ তুমি আমার স্বামীর সঙ্গে বসে রয়েছো, আর আমি যদি কোনো অপরিচিত হতাম তাহলে জোনাথন কেন আমার খাবারের বিল দিতে চাইবে, তো তুমি একটু ভালো করে ভাবো এবং ভেবে দেখো। তো এই কথা শুনে এলসা তো রেগে যায় এবং জোনাথনের মুখে পানি ছুড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু সোরে এখানে মেনু কার্ড দিয়ে করে কি তার নিজের চেহারা ঢেকে নিজেকে বাঁচিয়ে নেয়, আর এলসা রেগে তো তুফানের বেগে সেখান থেকে চলে যায়। কিন্তু জোনাথন তাকে মানানোর জন্য যেতে চাইলেই সোরে বলে, যেও না, তুমি পড়ে গিয়ে ব্যথা পাবে। আর ঠিক তাই হয়, জোনাথন একটা ওয়েটারের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়, ব্যথাও পায়। আর তারপর জোনাথন ভাবতে থাকে মেয়েটিকে, ও ভবিষ্যতে কি ঘটবে, এসব ঘটনা আগেই কিভাবে জেনে যাচ্ছে। তো এগুলো ভাবতে ভাবতে জোনাথন করে গিয়ে সেখান থেকে চলে আসে, আর সোরে ওর পেছনে পেছনে আসে। আর বাড়ির সামনে এসে জোনাথন বলে, তুমি যদি আর এক কদমে গিয়ে আসো তাহলে আমি এখনই পুলিশে কল করব, এখনই চলে যাও এখান থেকে। আর এই কথা বলেই জোনাথন বাড়ির ভেতরে চলে যায় এবং দরজা লক করে দিয়ে স্মোক করতে শুরু করে। মানে জোনাথনেরও আমার মতো খুব বাজে স্মোকিং হ্যাবিট রয়েছে। তো যাই হোক, এরপর জোনাথন করে কি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে যে সোরে সেখানে একটা বেঞ্চে বসে রয়েছে। আর এর পরের দিনও জোনাথন সেই একই দৃশ্য দেখে যে সোরে সেখানে বসে রয়েছে। আর তারপর জোনাথন সোরের আসল পরিচয় জানতে ওকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে এবং সেখানে কিছু অর্ডার দিয়ে একটা টেবিলে বসে। আর তারপর সোরে ওয়েটারকে বলে, ওনাকে শুধু পানি দিয়েন, আর খাবার তো খালি আমার খেতে হবে। তো ওয়েটার তাই করে, মানে সোরের জন্য খাবার নিয়ে আসে আর জোনাথনকে শুধুমাত্র এক গ্লাস পানি দিয়ে যায়। তো জোনাথন বেচারা সোরের খাওয়া দেখতেই থাকে, কি আর করবে। আর এরপর জোনাথন প্রশ্ন করে, প্লিজ বলো তো বোন, তুমি কে, তুমি আমার অবস্থা তো খারাপ করে দিচ্ছ কেন? সোরে তখন বলে, আরে তুমি আমাকে বোন বলছো কেন, আমার নাম হচ্ছে সোরে, আমি তোমার স্ত্রী, আমি ফিউচার থেকে এসেছি। জোনাথন তখন বলে, এইসব কথা কে বিশ্বাস করবে বলো, এটা কি বিশ্বাসযোগ্য কথা? সোরে তখন বলে, আচ্ছা তুমি তোমার নিজের ব্যাপারে যা যা আছে প্রশ্ন করার আছে আমাকে প্রশ্ন করো, আমি উত্তর দিচ্ছি, আমি তোমার ব্যাপারে সবকিছুই জানি। আর এর পরের দৃশ্যে আমরা দেখি জোনাথন কার্লোর সঙ্গে দেখা করতে যায়, যে কিনা একটা স্টেজে পারফরমেন্সের রিহার্সেল করছিল। তো জোনাথন ওকে ভালো মন্দ প্রশ্ন না করে সোজা জিজ্ঞাসা করে, ভাই সত্যি কথা বলতো, কোথা থেকে মেয়েটাকে তুই খুঁজে পেয়েছিস, আর কি উদ্দেশ্য ওকে আমার বাড়িতে পাঠিয়েছিস, আর সে আমার ব্যাপারে এত কিছু কিভাবে জানলো, এগুলো নিশ্চয়ই তুই জানিয়েছিস, তুই সব বলেছিস। আর তখন কার্লো শকড হয়ে বলে, ভাই তুই কোন মেয়ের কথা বলছিস ভাই? তখন জোনাথন বলে, আমি সোরের কথা বলছি। আর কার্লো তখন বলে, সরি বলার কি আছে, তুই ওই মেয়েটির নাম বল যে মেয়েটি তোকে ডিস্টার্ব করছে। তো তখন জোনাথন আরো রেগে যায় এবং বলে, শালা বেকুব, ওই মেয়েটার নামই সোরে, আর ওই মেয়েটি আমার ব্যাপারে A to Z জানে এবং সে নিজেকে আমার ফিউচার ওয়াইফ বলে দাবি করছে। আর এরপর আমাদেরকে আর একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় কয়েক মিনিট আগে, যখন আর কি রেস্টুরেন্টে জোনাথন আর সোরে কথা বলছিল, মানে ওদের মধ্যে কি কি কথা হয়েছে সেগুলো আমাদেরকে দেখানো হচ্ছে। তো জোনাথন সোরেকে তখন জিজ্ঞাসা করেছিল, তুমি যদি সত্যি আমার স্ত্রী হও তাহলে বলো আমার মায়ের নাম কি? তো সোরে তখন বলে, তোমার মায়ের নাম হচ্ছে মায়া সিলভিয়া, আর তারা 12 জন ভাই বোন ছিল এবং তোমার মা ছিল ওই ফ্যামিলির 3য় নম্বর মেয়ে। তো জোনাথন তো এখানে অবাক হওয়ার চূড়ান্ত পর্যায়ে চলে যায়, কারণ মায়ের ফ্যামিলির ব্যাপার তো অন্য কেউ জানার কথা না, ওর ফ্যামিলি সম্পর্কে জানতে পারে, কিন্তু ওর মায়েরা কয় ভাই বোন ছিল, ওর মায়ের কয় নম্বর, এটা তো এই ক্রোয়েশিয়ার মানুষের জানার কথা না। তো জোনাথন তখন ভাবে, এই মেয়ে তো দেখি আমার পুরো হিস্ট্রি বলে দিচ্ছে। আর তারপর জোনাথন আবারও প্রশ্ন করে, আমার নিজের ভাই বোনের ব্যাপারে বলো তো। তখন সোরে বলে, তোমার বড় বোনের নাম হচ্ছে স্যাডি, আর তার বিয়ে ঠিক হয়ে রয়েছে এবং তার বিয়ে হবার পরে তোমার আর আমার দেখা হবে হচ্ছে একটা ফটো এক্সিবিশনে, মানে যেটা ভবিষ্যতে হবে আর কি। তো জোনাথনের তো এইসব কথা শুনে মাথা ঘুরতে শুরু করে এবং এরপর জোনাথন বলে, আচ্ছা সেসব তো ঠিক আছে, তুমি আমার ছোট বোনের নাম বলো তো। সোরে তখন বলে, তোমার তো ছোট কোনো বোনই নেই, তাহলে আমি তার নাম কিভাবে বলবো? তো এইগুলো শুনে জোনাথনের তো মাথা খারাপ হয়ে যায়, আর সেখান থেকে রেগে সে কার্লোর সাথে বর্তমানে দেখা করতে এসেছে এবং কার্লোকে সকল ঘটনা খুলে বলে। তো জোনাথন কার্লোকে জিজ্ঞাসা করে, মেয়েটি এত কিছু জানলো কিভাবে? কার্লো বলে, তুই যেসব কথা বললি তোর সম্পর্কে এইসব তথ্য তো আমি নিজেই জানি না ভাই, আমি নিজেই তো কনফিউজড। তো এরপর জোনাথন করে কি বাড়িতে ফিরে আসে আর সে এসে দেখে সোরে তার ফেভারিট চিকেন স্যুপ তৈরি করেছে। তো জোনাথন বলে, চলো আমি মেনে নিলাম তুমি আমার ফিউচার ওয়াইফ, কিন্তু এখন প্রেজেন্টে কেন এসেছো সেটা আমাকে বলো। তো সোরে তখন বলে, আমি তোমার লাইফ শুধরাতে এসেছি। তো জোনাথন তখন বলে, আমার জীবন তো আগে থেকেই পারফেক্ট, মানে বর্তমানে তো এমনিতেই পারফেক্ট, এখানে ঠিক করার কি রয়েছে? তখন সোরে তাকে স্টুডিও রুমে নিয়ে আসে আর বলে, আমি জানি তুমি আজকে কিউরেটর ডেভিডকে তোমার তোলা ছবি দেখাবে, কিন্তু তোমার এসব ছবিতে তার কোনো ইন্টারেস্ট হবে না এবং সে তোমার কোন ছবিটা পছন্দ করবে আমি তোমাকে খুঁজে দিচ্ছি। তো এই কথা বলে সোরে করে কি জোনাথনকে একটা সিক্রেট লকার খুলে দেয় এবং সেখান থেকে একটা বক্স বের করে দেয়। জোনাথন বলে, প্লিজ এই বক্সটা খুলো না। বাট সোরে তখন বলে, আমি জানি এটার মধ্যে একটা স্পেশাল ছবি রয়েছে এবং তুমি ইন্ডিয়ার লাদাখ মন্দিরে গিয়ে একটা মহিলার ছবি নিয়েছিলে যার নাম্বার 14 ফ্রেম 28, আর ওই ছবিটাই তুমি ডেভিডকে দেখাবে এবং নিশ্চয়ই তার খুব পছন্দ হবে। তো এইবার জোনাথন বিশ্বাস করতে শুরু করে যে সোরে তার ওয়াইফ হতে পারে, সে হয়তো ফিউচার থেকে এসেছে, কারণ এই সিক্রেট বক্সের ব্যাপারে
জোনাথন ছাড়া আর কেউ কিছু জানতো না। তো এরপর জোনাথন করে কি কার্লোর সাথে ওই ছবি নিয়ে সেই ডেভিড নামের লোকটার সঙ্গে দেখা করতে যায় এবং সারপ্রাইজিংলি সেই ছবি দেখে ডেভিড ইমপ্রেসড হয়ে যায় এবং বলে এমন শট আমি আমার বাপের জন্মে দেখি নাই, ব্রিলিয়ান্ট, অসাধারণ। তো ডেভিডের মুখে এরকম প্রশংসা শুনে জোনাথন আর কার্লো দুজনই তো শক হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই সোরে কিন্তু পাশের একটা টেবিলে বসেছিল এবং সেটা দেখে সুন্দর করে হাসতে থাকে। আর তারপর সোরে করে কি জোনাথনকে বলে আচ্ছা তোমার কি এবার বিশ্বাস হয়েছে যে আমি সত্য বলছি, আমি তোমার ওয়াইফ? তো জোনাথন তখন বলে হ্যাঁ, আমি তো অলরেডি বিশ্বাস করতে শুরু করে দিয়েছি যে তুমি আমার স্ত্রী আর তুমি আমার লাইফকে আরো বেটার করার জন্য এসেছো। তো এইবার আমাদের জোনাথন মেনে নেয় এবং তারা দুজনে একসাথে হ্যান্ডশেক করে। আর এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সোরে করেছে কি জোনাথনের সকল সিগারেট ভেঙে দেয়, নষ্ট করে দেয় এবং মদের বোতলগুলো সিঙ্কে ঢেলে খালি করে দেয়। মানে বুঝতেই পারছো এই দৃশ্য দেখে জোনাথনের বুকে কেমন ব্যথা লাগতে পারে। সে সিগারেট ছাড়া চলবে কিভাবে, মদ ছাড়া থাকবে কিভাবে। বা এটা সোরে বলে তোমার সকল রুটিন চেঞ্জ করতে হবে এবং আমরা দেখতে পাই সোরে সত্যি সত্যি ওকে উঠিয়ে মর্নিং ওয়াকের জন্য নিয়ে যায়, সঠিক সময়ে খাবার খাওয়ায় এবং রেগুলার এক্সারসাইজ করিয়ে ওর একটা সুন্দর জীবন রুটিন চালু করে দেয় এবং দুজনের দিনগুলো মোটামুটি ভালোই কাটছিল। তবে এগুলো প্রতীকী দেখানো হয়েছে, মানে বিষয়গুলো যে অনেকদিন ধরে ঘটেছে তা নয়। আমি কি বোঝালাম পরে বুঝতে পারবে। ওরা যাই ভাবে হোক ধীরে ধীরে ক্লোজ হচ্ছিল। আর তারপর আমরা দেখি ডেভিড জোনাথনকে বলে, ডেভিড মানে যে লোকটা ওই যে এক্সিবিশন করবে আর কি, তো আমাদের নায়ক জোনাথনকে বলে মাদ্রিদে একটা ফটো এক্সিবিশন রয়েছে যার জন্য আমি তোমার কয়েকটা বেস্ট ছবির কালেকশন চাই, কারণ তুমি আমাকে ডিফারেন্ট টাইপের কিছু ছবি দিতে পারো, মানে নতুন কিছু ছবি তুলতে বলছে। তো ডেভিডের উৎসাহের জন্য জোনাথনও বেশ জোশ নিয়ে তার কাজ শুরু করে। আর এরপর আমরা দেখতে পাই জোনাথনের রুমে সোরে একটা পার্সেল খুলতে চায় কিন্তু জোনাথন সেটা মানা করে দেয়। বাট সোরে তখন বলে আমি জানি এটার মধ্যে তোমার গার্লফ্রেন্ডের লাভ লেটার রয়েছে তাই না, এটা তো আমাকে খুলে দেখতেই হবে যে সমস্যা কোথায় তোমার। বাট জোনাথন ওকে থামানোর চেষ্টায় সোরেকে কুতু দিতে থাকে আর এই বাহানায় তারা দুজন অনেক ক্লোজ হয়ে যায়। আর এত কাছে এসে জোনাথন যখন মনে করো সোরেকে কিস করতে যাচ্ছিল তখন সোরে বলে আমি তোমার ফিউচার ওয়াইফ, প্রেজেন্টে এখন আমাদের বিয়েটা হয়নি, তো রাশিয়া ইউক্রেনের চিন্তা এখন করো না। তো এই কথা শুনে জোনাথন করে কি তার মিসাইল যে ডিপ্লয় করেছিল সেটাকে আনডিপ্লয়েড করে, মানে জোনাথনের মন একটু খারাপ হয়ে গিয়েছে। তো এটা দেখে সোরে জোনাথনকে বলে তোমার বড় বোনের বিয়ের পরেই তোমার সাথে আমার পরিচিত হবে, এরপর আমাদের প্রেম হবে, আমাদের বিয়ে হবে আর তারপর এসব হবে যা তুমি করতে চেয়েছিলে। তো জোনাথন বলে আচ্ছা ঠিক আছে এবং আমার পুরোপুরি বিশ্বাস হয়ে গিয়েছে যে তুমি আমার স্ত্রী হবে, কারণ তোমার জন্য আমার জীবন অনেক সোজা রাস্তায় চলছে। আর তারপর ওরা দুজনে একসাথে বই পড়তে শুরু করে। আর এই দৃশ্যটা অনেক রোমান্টিক ছিল, কিন্তু সিরিয়াসলি বই পড়া আসলেই রোমান্টিক ব্যাপার, খুব বিরক্ত লাগে আমার কাছে। তবে একটা বই আমি জীবনে ছোটবেলাতে অনেক আকর্ষণ নিয়ে পড়তাম, এটা 90 দশকের পোলাপান বুঝতে পারবে, কমেন্টে বললো। তো পরের দৃশ্যে আমরা দেখি জোনাথন ডেভিডকে দেওয়ার জন্য কিছু ছবি সিলেক্ট করছিল আর সে সোরেকে জিজ্ঞাসা করে এর মধ্যে কোন ছবিগুলো ডেভিড পছন্দ করতে পারে। তো সোরে ওকে কিছু ছবি সিলেক্ট করে দেয়, বাট জোনাথনের কাছে মনে হয় এইসব কালেকশনের মধ্যে কোন একটা ছবি মিসিং রয়েছে আর একটা ছবি তোলা উচিত। আর সেই ছবিটা ক্লিক করার জন্য তারা দুজনে মিলে একটা জায়গায় পৌঁছে যায় যেখানে খুব সুন্দর পরিবেশে জোনাথন সানসেট ক্যাপচার করতে চায়, মানে সূর্যাস্ত ক্যাপচার করতে চায়। তো জোনাথন ক্যামেরা সেট করে এবং সানসেটের অপেক্ষা করতে থাকে আর সোরে ওদিকে দূরে বসে বোরিং হচ্ছিল। আর সোরে এরপর জোনাথনকে রিকোয়েস্ট করে তুমি কিছু খেয়ে নাও তারপর ছবি ক্লিক করো, বাট জোনাথন নিজের জায়গা থেকে নড়ার নামই নিচ্ছিল না। কিন্তু সোরে তো এখন অনেক বিরক্ত হয়ে যায় এবং জোনাথনের ক্যামেরার সামনে চলে আসে। তো জোনাথন এটা দেখে বলে ওয়াও এটা তো আরো অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর ভিউ। তো জোনাথন পরে সোরেকে বলে তোমার মাথাটা একটু ডানে আর একটু বামে করে সোজা তাকাও তো। তো এভাবে সে সোরের ছবি ক্লিক করতে থাকে এবং জোনাথন তারপর বলে আমার দৃঢ় বিশ্বাস এই ছবিগুলো ডেভিড অনেক পছন্দ করবে আর এই ছবিটা তোমাদের মনে রাখতে হবে। তো যাই হোক ছবি ক্লিক করার পরে ওরা দুজনে বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে আর সোরে ঘুমিয়ে যাওয়ার পরে জোনাথন চুপচাপ উঠে বাইরে চলে যায় এবং আবারও স্মোক করতে শুরু করে আর সোরেও উঠে ওর পেছনে যায়। আর সেই বাইরে এসে যখন দেখতে পায় যে জোনাথন সিগারেট খাচ্ছে তখন এখানে সিনেমার আসল টুইস্ট আসে। তো আমাদের সোরে বলে তোমার এসব অভ্যাসের জন্যই আমাদের বিয়ের পরে অনেক সমস্যার সৃষ্টি হবে আর এর জন্য আমি তোমাকে যেসব কাজ করতে বারণ করছি সেগুলো করো না। বাট জোনাথন এখানে নিজেকে ডিফেন্ড করার জন্য বলে দেখো এগুলো আমার পুরনো অভ্যাস সোরে, তোমার জন্মের আগে আমি সিগারেট খাওয়া শিখছি আর হুট করেই তো আমি এগুলো ছেড়ে দিতে পারি না, তবে হ্যাঁ চেষ্টা করতে পারি। বাট সোরে তখন ইমোশনাল হয়েছে এবং বলে তুমি আমার কষ্টটা বুঝতে পারছো না, তোমার এই অভ্যাসের জন্য বিয়ের 10 বছরের মধ্যেই তোমার হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হবে। যদিও বাসর রাতে তুমি আমাকে ওয়াদা করবে যে সারা জীবন আমার সাথে থাকবে, কিন্তু তুমি যদি এখনই অভ্যাস না ছাড়ো তাহলে দয়া করে প্লিজ আমার সাথে পরিচয় হও না, আমাকে বিয়েও করো না, কারণ ভবিষ্যৎটা এমনই হবে যে তুমি আমাকে বিয়ে করবে, এত ওয়াদা করবে কিন্তু নিজের বদ অভ্যাস ত্যাগ করবে না এবং তারপর আমার ছোট ছোট বাচ্চা রেখে তুমি হার্ট স্ট্রোক করে মারা যাবে। তো এই কথা বলতে বলতেই সোরের নাক থেকে
রক্ত ঝরতে শুরু করে। আর তারপর সোরে পড়ে যেতে লাগলেই জোনাথন ওকে ধরে ফেলে। আর এরপর ব্যাকগ্রাউন্ড থেকে সোরের আওয়াজ আসে এবং সোরে বলতে থাকে, আমি যতবারই হেরে যাই না কেন, আমি তোমার জন্য বারবার ফিরে আসবো। আর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে সোরে ঠিক আগের মতোই আবারও জোনাথনের বেড থেকে উঠলো, তবে জোনাথন এখনো ঘুম থেকে ওঠেনি। এবং ঘুম থেকে ওঠার পরে সোরেকে দেখে জোনাথন বলে, আরে তুমি কে, মানে ব্যাপারটা বুঝতে পেরেছো? সোরে বারবার অতীত থেকে আসছে এবং একটা টাইম লুপে আটকা পড়েছে এবং সে বারবার চেষ্টা করছে জোনাথনের ওই বাজে স্বভাবগুলো পরিবর্তন করার জন্য, কিন্তু বারবারই সে ব্যর্থ হচ্ছে এবং আবারও টাইম লুপের কারণে সেখান থেকেই সোরের আবার দিন শুরু হচ্ছে। এবং সেটা এজন্যই করছে যাতে ফিউচারে গিয়ে জোনাথন দ্রুত মারা না যায়, ফিউচারে যাতে ওদের জীবনটা অনেক খুশি আর আনন্দতে হয়। মানে আমরা তো জানি অলরেডি যে ভবিষ্যতে জোনাথন কিন্তু বিয়ের 10 বছরের মধ্যেই মারা গিয়েছিল, কিন্তু এইবার যাতে সে অন্তত 60-70 বছর একসাথে বেঁচে থাকে এইটাই চাই। আর এই টাইম লুপটা কিন্তু অনেকবার হয়েছে এ পর্যন্ত। আর আমরা যতক্ষণ একটা সিন দেখলাম এটা কিন্তু এক টাইম লুপের ব্যাপার না, কমপক্ষে 100টা টাইম লুপের হিসাব আমরা দেখেছি। তবে একবারও সোরে কিন্তু সফল হতে পারেনি, জোনাথনকে শুধরাতে পারেনি। আর এই জন্য যতবারই রাত হয় বা যতবারই সে ব্যর্থ হয় তার নাক থেকে রক্ত ঝরে এবং সে মারা পড়ে এবং টাইম আবারও রিসেট হয় এবং পরের দিন সকালে আবারও সোরে নিজেকে জোনাথনের বিছানায় দেখতে পায়, মানে 10 বছর আগে চলে যায়। এবং এই বিষয়টা এই পর্যন্ত 100বার রিপিট হয়েছে এবং এখনো হচ্ছে। তো যাই হোক, এবারও জোনাথন ঘুম থেকে উঠে বলে, তুমি কে? যার উত্তরে সোরে উত্তর দেয়, আমি সোরে, আমি তোমার স্ত্রী, আমি ফিউচার থেকে এসেছি। আর এবারও জোনাথন কার্লোকে কল করে এবং বলে, ভাই তুই কাকে পাঠিয়েছিস আমার বাড়িতে? বাট সোরে এবারও জোনাথনকে মনে করিয়ে দেয় সে আগের মতোই, তুমি তোমার ওয়ালেট আর ছবি ভুলে রেখে যাচ্ছ। আর তারপর সে একই রকম ভাবে জোনাথন তার গার্লফ্রেন্ড এলসার সঙ্গে দেখা করতে যায়। আর সোরে সেখানে গিয়ে নিজেকে জোনাথনের স্ত্রী দাবি করে। মানে বিষয়টা বুঝিয়ে বলি, যেহেতু 100বার সেম জিনিসটা হয়েছে, আমাদের সোরা জানে যে কিভাবে সে দ্রুত এগুতে পারবে, তার হাতে তো লিমিটেড টাইম রয়েছে, কিন্তু কিভাবে সে দ্রুত এগুতে পারবে অনেক কিছু শিখতে পেরেছে। তো সেই সিনটাই আবার এলসা ঘটায়, সে জোনাথনের মুখে পানি ছুড়ে দেয়, কিন্তু সোরে তো আগে থেকে জানতো, সে বাঁচিয়ে নেয় নিজেকে। এবং এরপর সোরে কিন্তু জানে যে সামনে কি কি ঘটবে, কারণ সেম জিনিসটাই ঘটছে। তো এরপর জোনাথন আবারও জিজ্ঞাসা করে, আমি কিভাবে মেনে নেব তুমি আমার ফিউচার ওয়াইফ? তো সোরে তখন বলে, তুমি তোমার জীবনের প্রথম স্মোক করেছিলে হাই স্কুলে বাথরুমে লুকিয়ে, আর এই কথা তুমি ছাড়া তো আর কেউ জানে না, তাই না? কিন্তু আমি জানি, কারণ বিয়ের পর এই কথা তুমি আমাকে বলেছিলে। তো এই টাইম লুপে জোনাথনের এই কথায় বিশ্বাস হয়ে যায় যে এটা আসলেই সোরে, সে ফিউচার থেকে এসেছে। আর তারপর সোরে করে কি আবারও জোনাথনের দৈনন্দিন রুটিন চেঞ্জ করে দেয়। তবে এইবারও জোনাথন সোরের কাছ থেকে লুকিয়ে মদ্যপান করে এবং মাতাল হয়ে রাস্তায় কোথাও পড়ে থাকে। আর সোরে বেচারি এই দৃশ্য দেখে অনেক দুঃখ পায় এবং বলে, কেন এই বিষ পান করে নিজের জীবন সময়ের আগেই শেষ করার জন্য ব্যস্ত হয়েছো তুমি? তুমি তো একদিন মরবে আর আমাদেরকেও মারবে, আর তোমার জন্য এই আমি প্রতিদিন মারা যাচ্ছি, আবার জীবিত হচ্ছি, একই টাইম লুপে ফেসে রয়েছি, তুমি কি প্লিজ শুধরাবে না? তো সোরে অনেক ইমোশনাল হয়ে কথাগুলো বলে এবং আবারও সোরের নাক থেকে রক্ত ঝরে এবং আবারও টাইম রিসেট হয়ে যায় এবং এইবার সোরে আবারও বিরক্ত হয়ে ওঠে। মানে আমি বিষয়টা বোঝাই, জোনাথনের পূর্বের কোনো স্মৃতি না থাকলেও সোরে কিন্তু পূর্বের সকল স্মৃতি নিয়ে আবার জীবিত হয়, মানে ওই লুপ থেকে ওঠে এবং সে ক্লান্ত হয়ে গিয়েছে এবং প্রতিবারই সে জোনাথনকে শুধরানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থতা ছাড়া আর কিছুই পায় না। এবং এর পরের টাইম লুপেও জোনাথন যখন আবারও স্মোক করে তখনও সোরেকে আবারও মানা করে, কিন্তু জোনাথন তখন বলে, দেখো তুমি আমার স্ত্রী, আমার বাপ নাও, আমার স্বভাব পরিবর্তন করার চেষ্টা করো না, স্মোক না করে আমি থাকতে পারি না। আর তখন সোরে বলে, তোমার জন্য যেহেতু সিগারেটই সবকিছু, তাহলে প্লিজ তোমার বোনের বিয়ের পরে আমার সাথে পরিচিত হয়েও না, আমাকে ভালোবেসো না, আমাকে বিয়েও করো না, কারণ আমি তোমাকে এত বারবার মরতে দেখতে পারবো না আর বারবার নিজের জীবনও বরবাদ হতে দেখতে পারবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ এটা বোঝার চেষ্টা করো। তো এতটুকু বলার পরেই সোরের নাক দিয়ে আবারও রক্ত ঝরা শুরু হয় এবং টাইম আবারও রিসেট হয়ে যায়। তো এরপর জোনাথন ঘুম থেকে ওঠার আগেই সোরে আবারও ঘুম থেকে ওঠে এবং এইবার রাগে ও সেখান থেকে চলেই যায়। আর এরপর আমরা দেখি জোনাথন রেস্টুরেন্টে এলসার সঙ্গে কথা বলতে থাকে, কিন্তু এইবার রাগে সোরে আর ওর কাছে যায় না, ও সোজা অন্য একটা দোকানে চলে যায় এবং একটা চাকরির খোঁজ করে। মানে ও তো একটা টাইম লুপে ফেসে গিয়েছে, সময়টা তো কাটাতে হবে, ব্যর্থ চেষ্টার কতবার করবে, কিন্তু ওখানে কোনো কাজের পোস্ট খালি ছিল না। আর তারপর সোরে আরেকটা দোকানে যায় এবং সেখানে গিয়ে সোরে জানায় যে সে ফ্যাশন ডিজাইনিং জানে। আর তখন ওই শপ ওনার তাকে জানায় যে আমার ফ্রেন্ডের একটা বুটিক শপ রয়েছে যেখানে আমি তোমাকে কাজে লাগিয়ে দিতে পারি। তো এরপর শপ ওনার করে কি সোরেকে সেই বুটিক শপে নিয়ে যায়। তো ওই বুটিক দোকানের মধ্যে দুজন কাস্টমার কিছু একটা নিয়ে চিৎকার চেঁচামেচি করছিল। তো তারা সোরেকে দেখে মনে করে এই দোকানের কর্মচারী এবং বলে, ডাকো তোমার মালিককে। আর ওই মার্কো এই ড্রেসটা কিভাবে স্টিচ করেছে, মানে কিভাবে সেলাই করেছে, একটু ফিট হচ্ছে না, আর এত লং করেছে কেন? তো সোরে তখন চেক করে আর তখন ওই মেয়েটিও বলে, মানে যার বিয়ে, ড্রেসটা তো ফিট হয়নি, এত বেশি লম্বা হয়েছে আর সাইডের স্ট্রিপটাও ঠিক নেই, আমার তো মনে হচ্ছে অন্য একটা ডিজাইনার দেখাতে হবে, মানে আমাদের দেশে তো দর্জি বাট ওদের দেশে ডিজাইনার আর কি। তো যাই হোক, সোরে তখন মেয়েটিকে বলে, প্লিজ আপনি একটু সোজা হয়ে দাঁড়ান আর আপনার গোড়ালিটা একটু উঁচু করে দাঁড়ান এবং এমন ভাবে আপনি দাঁড়ান যেন মনে হবে যে আপনি উঁচু কোনো পেন্সিল হিল পরেছেন। তো মেয়েটা এবার তাই করে এবং দেখা যায় ড্রেসটার হাইট একদম ঠিক রয়েছে
নিয়েছে। আর তখন সোরে বলে আপনি বিয়েতে নিশ্চয়ই হাই হিল বা শুজ পরবেন, তো তখন এই ড্রেসটা আপনার জন্য অবশ্যই পারফেক্ট থাকবে। আর আপনি বিশ্বাস করুন এই ড্রেসটা আপনাকে অনেক মানিয়েছে। আর আমার মনে হয় আপনি একটু বাম কাত হয়ে ঘুমান, তাই না? আর এর জন্য এই ড্রেসটার স্ট্রিপের কোনো প্রয়োজন নেই, তবে তারপরও আপনি যদি চান আমি স্ট্রিপ করে দিতে পারি। তবে সত্যি বলতে স্ট্রিপ ছাড়াই আপনার ড্রেসটা অনেক সুন্দর লাগছে, আমি সত্যি বলছি। আর মালিক মার্কোতে এগুলো দেখছিল এবং সে যখন দেখতে পায় যে সোরে এত সুন্দর করে কাস্টমারকে কনভিন্স করে নিচ্ছে এবং সেও বুঝে যায় যে সোরে কাস্টমার হ্যান্ডেলিং এবং ড্রেস আপের ব্যাপারে অনেক কিছু জানে এবং অনেক ইমপ্রেস হয়ে সে সোরেকে চাকরিতে রেখে দেয়। আর তারপর সে নিজের বাড়ির একটা ছোট্ট অংশ সোরেকে ভাড়াতে দেয় আর বলে আমার ঘর বাড়ি পরিষ্কার রেখো এবং জিজ্ঞাসা করে তোমার কাছে লাগেজ বা এক্সট্রা কিছু তো নেই? এই কথার উত্তরে সোরে জাস্ট একটা ছোট্ট হাসি দেয়। আর এতে মার্কো বুঝে যায় যে সোরের কিছুই নেই, ও হয়তো কারো ভরসায় বা কারো সাথে ক্রোয়েশিয়াতে এসেছিল, কিন্তু সেই লোকটা হয়তো ওকে ছেড়ে দিয়েছে, যার জন্য সোরে আজ এখানে কাজে এসেছে। তো যাই হোক, সোরে মূলত জোনাথনের কাছ থেকে নিজের মনোযোগটা ডাইভার্ট করতে চেয়েছিল। যেহেতু সে বেরোতে পারছে না এই টাইম লুপ থেকে, তাহলে জোনাথনের সামনে গিয়ে দরকার কি? ও ঘুম থেকে ওঠার আগেই ও নতুন করে চাকরি খুঁজে নেবে, নতুন কোনো এক্সপিরিয়েন্স নেবে। বারবার এক বিরক্তিকর এক্সপিরিয়েন্স নিয়ে কি লাভ? আর এ কারণে সে এখানে চাকরি নিয়েছে। আর মার্কও তাকে উৎসাহিত করতে শুরু করে। আর এরকম ভাবে একদিন জোনাথনের যে বর্তমান গার্লফ্রেন্ড এলসা, সে তার বিয়ের গাউন সিলেক্ট করার জন্য এই দোকানে আসে। আর এলসার পিছু পিছু জোনাথনও আসে, কারণ তাদের বিয়ের স্যুট স্ট্রিচ করানোর প্রয়োজন ছিল। তো সোরের এসব দেখে হার্ট অনেক ব্রেক হয়ে যায়। তার মানে জোনাথন হয়তো এলসার বাবার যে রেস্টুরেন্টের ব্যবসা সেটা হয়তো স্বীকার করে নিয়েছে, বিয়ে করতে চলেছে। আর মার্কো এদিকে সোরেকে বলে তুমি ওদের মেজারমেন্ট একটু নাও তো। আর তখন আমরা দেখতে পাই সোরে নিজের মনের উপর পাথর রেখে জোনাথনের মেজারমেন্ট নেয়, কিন্তু একটা পর্যায়ে এসে সে আর সহ্য করতে পারে না, এজন্য বাথরুমে চলে যায়। আর তখন সোরের মনে পড়ে তার মালিক মার্কোর বলা একটা কথা। মার্কো বলেছিল তোমার জীবনের অতীত, মৃত্যু, কষ্ট, এই তিনটা জিনিস কখনো বদলানো যায় না, কিন্তু যে এইসবের এক্সপিরিয়েন্স একবার নিয়েছে সে চাইলে নিজেকে বদলাতে পারে। মানে বিষয়টা বুঝো, তোমারটা তুমি চেঞ্জ করতে পারবে না, মানে তোমার অতীত তুমি চেঞ্জ করতে পারবে না, তোমার মৃত্যু তুমি চেঞ্জ করতে পারবে না, তোমার কষ্ট তুমি চেঞ্জ করতে পারবে না, কিন্তু অন্যের অতীত, অন্যের মৃত্যু, অন্যের ভুল, অন্যের কষ্ট দেখে তুমি কিন্তু নিজের জীবন বদলাতে পারো। এটা কিন্তু অনেক দামি একটা কথা। তো এই জন্য বেশি ভেবে না, দুশ্চিন্তা করো না, নিজের মতো করে জীবন শুরু করো। তো এইসব কথা ভেবে সোরে কিছুটা শান্তি পায় এবং বাইরে আসে। মানে সোরে তো থাকতেই পারে 24 ঘন্টা। তো জোনাথনের পেছনে সময় না দিয়ে যেহেতু লুপে আটকা পড়েছে, ওইটুকুর মধ্যে যা যা করা যায় করবে নতুন ভাবে। তো সোরে এরপর বাইরে আসার পরে দেখে যে জোনাথন আর এলসার ঝগড়া শুরু হয়ে গিয়েছে। মানে আসলে বিয়ে ঠিক হয়েছে, জোনাথন তো মনে করো এলসাকে খুশি করার জন্য বলেছে আমি রেস্টুরেন্টে কাজ করব, কিন্তু জোনাথনের গোমরা মুখ দেখে এলসা বলে তুমি এত উদাস হয়ে আছো কেন? হ্যাঁ, আমরা আমাদের বিয়ের শপিং করতে এসেছি, কিন্তু তোমার মুখে এতটুকু হাসি নেই। যদি আমার বাবার সাথে তোমার কোনো প্রবলেম থাকে তুমি সরাসরি বলো, এরকম উদাস চেহারা নিয়ে, কুত্তার মতো চেহারা নিয়ে আমার সাথে ঘুরবা না প্লিজ। তো এই কথা বলে রাগ করে এলসা সেখান থেকে চলে যায়। আর তারপর জোনাথন যাওয়ার পরে সোরে করে কি মার্কোর কাছে গিয়ে বলে আপনি ঠিকই বলেছেন, জীবনের অতীত, মৃত্যু, কষ্ট এগুলোকে কখনো বদলানো যায় না, কিন্তু এগুলোকে এক্সপিরিয়েন্স করে মানুষ তার নিজের জীবনকে বদলাতে পারে। তো মার্কো তখন বলে হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু তুমি এসব আমাকে কেন বলছো? তার মানে এইমাত্র যে ছেলেটা চলে গেল সেই কি? তো এই কথা শুনে সোরের মাথায় জোনাথনকে নিয়ে অনেক স্মৃতি মনে পড়ে এবং সে ইমোশনাল হয়ে যায়। তখন মার্কো সোরেকে একটা মেয়ের মতো করে জড়িয়ে ধরে। আর সোরেও তখন বলে ধন্যবাদ, আপনি আমার অনেক খেয়াল রেখেছেন। আর যদিও তারা বাপ বেটি নয়, কিন্তু সিনটা অনেক ইমোশনাল ছিল। কিন্তু এইবার আবারও সোরের নাক থেকে ব্লিডিং হতে শুরু করে, অর্থাৎ এই টাইমটাও শেষ, মানে দিনের টাইম শেষ, নতুন করে আবার টাইম রিসেট হয়ে গিয়েছে। তো যাই হোক, এবারও জোনাথন ওঠার আগেই সোরে ঘুম থেকে ওঠে এবং সেই পার্সেলটা খুলে দেখে, যেটা খুলতে জোনাথন মানা করেছিল। তো সোরে ভেবেছিল যে এটা হয়তো এলসার লাভ লেটার হবে, কিন্তু ও যখন এই পার্সেলটা খোলে তখন দেখা যায় যে এগুলো জোনাথনেরই লেটার, যেগুলো সে বাবার জন্য লিখেছিল কিন্তু কখনো সেন্ড করেনি। তো এইখানে আমাদের সোরে বুঝতে পারে জোনাথন তার বাবাকে অনেক মিস করতো এবং সে একটা লেটারও লিখেছিল তার বাবার জন্য, হ্যাপি বার্থডে বাবা, আর আপনি কি কখনো আমার কথা ভাবেন না? আমি জানি না আপনি আমার কথা ভাবেন কিনা, কিন্তু আমি আপনাকে অনেক মিস করি, ছোটবেলা থেকে পদে পদে আপনাকে মিস করেছি। তো এই সব লেখা পড়ে সোরে পুরো শকড হয়ে যায় এবং বলে শালার আমি এত গাধা, আমি এগুলো আগে কেন পেলাম না? মানে বিষয়টা বুঝিয়ে বলি, সোরে মূলত এখানে খুঁজতে চাচ্ছে যে জোনাথনের প্রবলেমটা কোথায়, ও কেন সিগারেট খাওয়া শিখেছিল, কোন ঘটনা ওকে সিগারেট খাওয়া শিখিয়েছিল বা কোন ঘটনা মদ খাওয়া শিখেছিল। বাট ততক্ষণে জোনাথন ঘুম থেকে উঠে যায় আর সোরে তখন ভয় পেয়ে দ্রুত নিজের এক্সপ্লেনেশন দিতে শুরু করে, কারণ জোনাথন তোকে চেনে না, চোর মনে করছে। এবং সোরে এখানে আগেই বলা শুরু করে তুমি তোমার বাবাকে খুব মিস করো তাই না? তাহলে কাজ করো, তার সাথে গিয়ে দেখা করো, সব ঠিক হয়ে যাবে। আমি সোরে তোমার ওয়াইফ, 10 বছর পর ভবিষ্যৎ থেকে এসেছি। আর আরেকটা কথা, আমাকে তোমার বন্ধু কার্লো পাঠায়নি, তুমি প্লিজ তোমার বাবার সাথে দেখা করো, সম্পর্ক ঠিক করে নাও, সিগারেট খেও না, মদ খেও না, আমাদের বিবাহিত জীবনটা নষ্ট করো না। কিন্তু জোনাথন কি আর ওকে চেনে, বিশ্বাস করবে? চিন্তা করো, তুমি ঘুম থেকে উঠছো, তোমার ভবিষ্যৎ হয়ে আসলো, তুমি কি কইবা? যে নিশ্চিত কোনো কলগাল আমার ফাইল ধরতেছে, মানে যত সুন্দরী মেয়ে হোক না, তুমি তা কইবা না, তুমি বিয়ে করে নেবে, কারণ তুমি নর্মালি
নর্মালি বিয়ে করতে পারবা না। তো যাই হোক জোনাথন তো রেগে যায়, মানে সোরেকে তো আরো চেনে না, ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। আর এর কারণও তো আমরা জানি, প্রতিটা টাইম লুপেই জোনাথন সোরের ব্যাপারে সব ভুলে যায়। তো যাই হোক এর পরের টাইম লুপে সোরে আবারও জোনাথনকে সব বোঝানোর চেষ্টা করে এবং এইবার সরাসরি ওই চিঠি নিয়েই বোঝানোর চেষ্টা করেছে, যেটা সবচেয়ে গোপনীয় জিনিস। কিন্তু জোনাথন এবার ওকে সরাসরি পুলিশে ধরিয়ে দেয়। তো সোরে বুঝতে পারে এইভাবে কাজ হবে না, তাকে ধৈর্য নিয়ে কাজ করতে হবে, মানে ডাইরেক্ট ঘুম থেকে উঠে দেখবে যে বাবার চিঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছি, এভাবে হবে না। তো এর জন্য সোরে করে কি প্রথমবারের মতো জোনাথনের সঙ্গে প্রেম করার চেষ্টা করে এবং জোনাথনকে বিশ্বাস করায় যে সে জোনাথনের ওয়াইফ এবং হাসি খুশিতে থাকে। এবং জোনাথন এবার স্মোকও করে, কিন্তু ও একটু রাগারাগি করে না, বরং শান্ত হয়ে জোনাথনের কাছে এসে বলে, আমি জানি তুমি কেন স্মোক করো। মানে বিষয়টা আমি বুঝিয়ে বলি, টাইম কখন রিসেট হয়, একটা হচ্ছে তোমার সময় শেষ হয়ে গেলে, আরেকটা হচ্ছে যখন আমাদের সোরে নিজেকে ব্যর্থ বা হতাশ মনে করে। তো যাই হোক এখন তো আমাদের সোরে জানার উদ্দেশ্য কি, ওর মুখ থেকে শুনবো ওর বাবার ব্যাপারটা। তো আমাদের সোরে বলে, আমি তো জানি তুমি কেন স্মোক করো, তুমি তোমার বাবাকে অনেক মিস করো, রাইট? তার জন্য তোমার অনেক ভালোবাসা রয়েছে, ঘৃণাও রয়েছে, যাই রয়েছে না কেন তাকে ডিরেক্ট দেখাও, তার সঙ্গে কথা বলো, তাহলে তোমার মন হালকা হবে, স্ট্রেসও কমে যাবে। আর এতে হয়তো তোমার স্মোক করারও প্রয়োজন হবে না, ড্রিঙ্কস করারও প্রয়োজন পড়বে না, তুমি প্লিজ আমার কথা মেনে নাও। বাট জোনাথন বলে, তুমি আমার বাবার ব্যাপারে কতটুকু জানো? আমার যখন 4 বছর বয়স আর আমার বড় বোনের যখন 6 বছর বয়স, আমার বাবাই ক্রোয়েশিয়াতে চাকরিতে এসেছিল, আর তারপর ক্রোয়েশিয়ান একটা নাগরিক পছন্দ করে আমার মাকে ফেলে চলে গিয়েছে। আমাদের এখানে কেউ ছিল না, সে আমাদের কথা একবারও ভাবলো না। আমি তো কিছুতেই তার সঙ্গে দেখা করব না, কিন্তু আমি তাকে সারা জীবন মিস করেছি, আমি সারা জীবন বাবার আদর মিস করেছি, তার সাথে দেখা করা পসিবল নয়। তো সোরে তখন বলে, দেখো তুমি যদি তাই করতে চাও তাহলে তোমার বাবা যেটা করেছিল সেটার সাথে তোমার কি পার্থক্য রইলো? তুমি তোমার দুঃখ দূর করার জন্য স্মোক করো, তাই না? তাহলে আমি তোমাকে একটা কথা বলি, তুমি এই স্মোকের কারণে, এই মদের কারণে বিয়ের 10 বছরের মধ্যেই মারা যাবে। তখন আমার 2টো সন্তান থাকবে, আমি ওই 2টো সন্তান নিয়ে পৃথিবীতে একা হয়ে যাব, ওরাও বাবা ছাড়া থাকবে এই দুনিয়াতে। তুমি তো তাও তোমার বাবাকে চাইলে দেখতে পারবে, ওরা তোর বাবাকে দেখতেও পারবে না, কারণ তো তুমি দুনিয়াতেই থাকবে না। তাহলে তোমার বাবা তোমাদের সাথে যেটা করেছিল, তুমি সেম কাজটা তো আমার সন্তানদের সাথেও করতে চাইছো, এবং তুমি আরো ভয়ানক কাজ করছো। আজকের স্মোক, আজকের মদ খাওয়া, তুমি সেইটার যে দেবে আমার সন্তান আমি। তো এটা বলতে বলতে সোরে ইমোশনাল হয়ে যায় এবং আবারও তার নাক থেকে ব্লিডিং হতে শুরু করে। তো বুঝতে পারছো এই সিনেমার প্লট কত ইউনিক স্টোরি। তো এরপর আবারও টাইম লুপ এবং আবারও সিন সেই একই জায়গা থেকে শুরু হয়। তবে এইবার জোনাথনের বিছানা থেকে সোরে করে কি ঘুম থেকে আগে ওঠে এবং সরাসরি যায় হচ্ছে জোনাথনের বন্ধু কার্লোর সঙ্গে দেখা করতে। তো সোরে তাকে বলে, আমি হচ্ছে সোরে, মানে এইবার জোনাথনের সামনে যায় না, আগে যায় হচ্ছে ওর বন্ধুর কাছে এবং ওকে গিয়ে বলে, আমি জোনাথনের ওয়াইফ ফিউচার থেকে এসেছি। তো প্রথমে কার্লো মনে করে যে এটা জোনাথনই পাঠিয়েছে প্রাঙ্ক করার জন্য, কিন্তু ধীরে ধীরে সোরের সকল কথা বোঝায়। আর তখন কার্লো বলে, এলসা আসলে জোনাথনকে কন্ট্রোল করতে চাইতো, ঘর জামাই নিতে চাইতো, আর এই জন্যই জোনাথনের সঙ্গে ওর অনেকটা মিলে না। জোনাথন আসলে নিজের মতো করে বাঁচতে চায়, কারো বানানো নিয়ম কানুন সে মানতে চায় না, আর এই জন্য সে ওইসব লোকেদের পছন্দও করে না যারা তাকে কন্ট্রোল করতে চায়। তবে তুমি চেষ্টা করে দেখতে পারো, হয়তো চিন্তা ভাবনা বদলাতে পারবে। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, ফিউচার থেকে তুমি কি টাইম মেশিনে এসেছো, না হলে কিভাবে এসেছো? তোমার কাছে কি কোনো মেশিন আছে, সেটা কি আমিও ব্যবহার করতে পারবো? আর আমাদের দেশে যে লটারি হয় সেটার উইনিং নাম্বার থাকলে আমাকে বলো, আমি সেই লটারিটা কিনে নেই। সোরে তখন বলে, জোনাথন হয়তো চেঞ্জ হবে, কিন্তু তুমি ভাই চেঞ্জ হবে না, আমি কোনো টাইম মেশিন থেকে আসিনি, ঠিক আছে? আর হ্যাঁ, তোমাকে দিয়ে কাজ হবে না, আমার বোঝা হয়ে গিয়েছে, জোনাথনের খেয়াল আমি নিজেই রাখবো। তো এই কথা বলে রেগে সোরে সেখান থেকে চলে যায়। আর এরপরে কোনো এক টাইম লুপে সোরের কথা শুনে জোনাথন ওয়ার্কআউট করতে বের হয়। আর তখন সোরে বলে, আমি তোমাকে কোনো কিছু করতে জোর করব না, মানে এতদিন যে অভিজ্ঞতা হয়েছে সেটা থেকে বলছে আর কি। আমি জানি তুমি তোমার জীবনে কেউ বিধিনিষেধ দিক এটা পছন্দ করো না, তো তুমি আমার জন্য এসব করো না প্লিজ, তোমার ভবিষ্যৎ সন্তানের জন্য করতে হবে না। কিন্তু তোমার নিজের যদি মনে হয় এইসব ওয়ার্কআউট, এইসব সিগারেট মদ বাদ দিলে তোমার লাইফ বেটার হবে, তাহলে তুমি সেইটা করো। কখনোই এইটা ভেবে করো না যে আমি বলেছি বলে তোমাকে সব করতে হবে। আর আমি একদিন তোমাকে বাবার ব্যাপারে বলে বিরক্তও করেছিলাম, তার জন্য আমি সরি। তো জোনাথনের তো আর আগের কথা মনে নেই। তো জোনাথন বলে, তুমি আমার বাবার ব্যাপারে কিভাবে জানো? তো সোরে তখন বলে, আমি তোমাকে কতবার বলেছি আমি ফিউচার থেকে এসেছি, ভুলে গিয়েছো নাকি? হ্যাঁ, ভুলে তো যাবে, আমি সব জানি। আর তোমার সাথে আমার আজকে দিয়ে এ পর্যন্ত কয়েকশো বার দেখা হয়েছে, কয়েকশো দিন আমরা একসাথে পার করছি, এবং প্রতিদিনই সব ভুলে যাও তুমি। তো সেগুলো বাদ দাও, কিন্তু আর কতদিন নিজের বাবার উপর রাগ করে থাকবে? তোমার বাবার উপর এই রাগ করে থাকাটা তো তোমার অসুখের মতো হয়ে গিয়েছে, এবং সেখান থেকে তুমি তো নিজেকে শেষ করে দিচ্ছ, যেটার জের আমাদের দিতে হবে। তুমি সেখান থেকে বেরিয়ে আসো, আমি তোমার সবসময় সাথে রয়েছি। তো এরপর তারা একসাথে বসে সিদ্ধান্ত নেয় যে জোনাথনের উচিত তার বাবার সঙ্গে দেখা করে নেওয়া। তবে এরপর জোনাথন জিজ্ঞাসা করে, একটা কথা বলো তো, আমাদের ম্যারিড লাইফ কেমন হবে? তখন সোরে বলে, ভালোই হবে, কিন্তু মাঝে মাঝে ঝগড়াও থাকবে, কারণ কোনো বিবাহিত জীবনে পারফেক্ট হয় না। তবে আমি যতবারই জন্ম নেই না কেন, আমি তোমাকেই বিয়ে করতে চাইবো, কারণ 10 বছর সংসার করেছি, আমি তাতে অনেক স্যাটিসফাইড ছিলাম। তো জোনাথন তখন বলে, তার মানে তুমি ভবিষ্যতে সত্যি আমাকে ভালোবাসবে? আর সোরে তখন বলে, তুমি এই কথা যতবার আমি টাইম লুপে এসেছি ততবারই বলেছো। তো যাই হোক, এরপর তারা ফাইনালি জোনাথনের বাবার কাছে পৌঁছে যায় এবং দরজায় নক করে, বাট
ঠিক তখনই সোরের নাক থেকে ব্লিডিং শুরু হয় এবং নতুন করে টাইম লুপ শুরু হয়। মানে প্রতিবারই সোরে যখন প্রায় কাছাকাছি চলে যাচ্ছে গন্তব্যের দিকে তখনই নতুন টাইম লুপ শুরু হয়ে যাচ্ছে। মানে একবার দ্রুত সানসেট হয়, বা একবার তোমার জোনাথনের কোনো মনে চেঞ্জ হয়, বা একবার সোরের মন ভেঙে যায় জন্য টাইম লুপ শুরু হয়ে যায়। মানে এভাবে বিরক্ত হয়ে গিয়েছে। আর তারপর নিউজে দেখানো হয় যে ক্লাইমেট চেঞ্জের কারণে এখন থেকে সময় আরো ছোট হয়ে যাবে, মানে দিনের সময়, মানে সানসেট বা ওই টাইপের কোনো একটা কিছু কমে যাবে। তো এই জন্য সোরের এখন জোনাথনকে বোঝানোর সময় অনেক কম হবে, কারণ প্রতিবারই দ্রুত সানসেট হয়ে যাচ্ছে, সোরের নাক থেকে ব্লিডিং হচ্ছে, এর ফলে আবারও নতুন টাইম লুপ শুরু হয়। এবং সোরে বারবার চেষ্টা করেও সানসেটের আগে জোনাথনকে বুঝিয়ে বাবা পর্যন্ত নিতে পারে না। মানে হাজারবার এসে সোরে অন্তত এটা বুঝতে পেরেছে যে প্রবলেমটা কোথাও, বাবা নেই প্রবলেম, কিন্তু সেরে উঠতে পারে না, যার ফলে সোরে বারবার ওকে 10 বছর পরে মরতেই দেখে। তো সোরে এটা রিপিট করতে চায় না। তো এভাবে একদিন জোনাথন যখন ঘুম থেকে ওঠে সে পাশে আর সোরেকে দেখতে পায় না, মানে সোরে নেই। তো এইবার জোনাথন সরাসরি গিয়েছে এলসার সঙ্গে দেখা করতে। তো এলসা তখন বলে যে তার বাবা জোনাথনের জন্য রেস্টুরেন্ট ওপেন করে দেবে। তো এখানে সিন কাট হয়ে যায়। আর তারপর আমরা দেখি জোনাথন কার্লোর সঙ্গে দেখা করতে যায় এবং তাকে বলে আমি এলসার সাথে ব্রেকআপ করে নিয়েছি ভাই, ও আমাকে নিজের আঙুলের ইশারায় নাচাতে চায়, ও খুবই কন্ট্রোলিং একটা পার্সন। তাছাড়া কেন জানি আমার মনে হচ্ছে আমি বারবার একদিনই কাটাচ্ছি, কেমন যেন অদ্ভুত ফিলিংস হচ্ছে, আমার মনে হচ্ছে আমার জীবন শুধুমাত্র একদিনই আটকে রয়েছে। তো এরপর জোনাথন করে কি নিজের স্টুডিওতে ব্যস্ত হয়ে পড়ে। আর তারপর একদিন সাহস করে জোনাথন করে কি ওর নিজের বাবার সঙ্গে নিজে দেখা করতে যায়, যেখানে ওর বাবার দ্বিতীয় ওয়াইফ দরজা খোলে, মানে ক্রোয়েশিয়ান ওয়াইফ। আর জোনাথন তখন নিজের বাবার নাম বলে এবং বলে আমি তার সঙ্গে দেখা করতে চাই। আর তখন মহিলাটি জোনাথনকে ভেতরে বসে এবং বলে একটু অপেক্ষা করো, সে আসবে। তো জোনাথন তখন বাইরে জানালা দিয়ে তাকিয়ে দেখে তার বাবা তার দ্বিতীয় ওয়াইফের ছেলের সঙ্গে, আই মিন ক্রোয়েশিয়ান ছেলের সঙ্গে আনন্দ করছে। তো এটা দেখে জোনাথনের অনেক কষ্ট হয় এবং সে ভাবে যে তার বাবা তার সাথে কখনো এরকম খেলা করেনি। তো তখন জোনাথন একটা ছবি দেখে যেখানে ওর বাবা তার ওই ক্রোয়েশিয়ান ছেলে নিয়ে বসে রয়েছে। তো সিন এখানে কাট হয়। আর তারপর দেখানো হয় জোনাথনের বাবা বাড়িতে ভেতরে আসে জোনাথনের সঙ্গে দেখা করার জন্য। তবে সে জানে না কে এসেছে, মানে জোনাথন তো আর বলেনি যে আমি ওনার ছেলে, মানে পরিচিত দেখা করতে এসেছে এরকম বলেছে। তো জোনাথনের বাবা যখন আসে সে জোনাথনের ছোটবেলার একটা ছবি দেখতে পায় যেখানে জোনাথন তার বাবার কোলে ছিল এবং ওই ছবিতে জোনাথন লিখে গিয়েছে যে বাবা আমি ঠিকই ভেবেছিলাম আপনি আমাদের ভুলে গিয়েছেন, অনেক আনন্দ রয়েছেন, যখন আমাদের বাবার প্রয়োজন ছিল তখন আপনি নিজের খুশির জন্য আমাদের ছেড়ে এসেছেন, আর বাবা হিসাবে আমি আপনাকে মাত্র জীবনে 4 বছর পেয়েছি, তবে তারপরে আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই। আর হ্যাঁ, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, আমার আর কোনো অভিযোগ নেই। তো এই লেখা পড়ে জোনাথনের বাবা একদম ভেঙে পড়ে আর সে জোনাথনকে খুঁজতে বাড়ির সামনে চলে আসে, বাট কোথাও খুঁজে পায় না। তবে এখানে জোনাথন যে কথাগুলো বলেছে এটা মনে রেখো, আমি সিনেমা শেষে ডিকোড করে দেবো, মানে পুরো সিনেমার মেসেজটা আমি তোমাকে ডিকোড করে দেবো। আর পরের দৃশ্যে আমরা দেখি জোনাথন নিজেই একা উঠে ওয়ার্কআউট করতে শুরু করেছে এবং জোনাথনের লাইফের সব থেকে যে ইমোশনাল চ্যালেঞ্জ ছিল নিজের বাবাকে ফেস করা, সে ওটা করতে পেরেছে। আর এই জন্য সে নিজেকে অনেক কনফিডেন্ট ফিল করে, তার মনে আর কোনো টেনশন নাই। আর মানুষের জীবনে যখন দুশ্চিন্তা থাকে না তখন সে নেশা করে না, স্মোক করে না। তো জোনাথনও আস্তে আস্তে মদ এবং সিগারেটের নেশা ছেড়ে দেয় এবং জগিং করতে করতে জোনাথন যখন নিজের মায়ের সঙ্গে দেখা করে, জোনাথনের এই আমূল পরিবর্তন দেখে তার মাও অনেক খুশি হয় এবং সে জিজ্ঞাসা করে বাহ অনেক চেঞ্জ হয়ে গিয়েছিস, আমার ছেলেকে এত চেঞ্জ কি করলো, আর বাড়িতে আসবি কবে? জোনাথন বলে মা আমি খুব দ্রুতই আসবো। তো এখানে জোনাথনের মা বলে তোর বড় বোনের বিয়ে ঠিক হয়েছে, প্রস্তুতি নে। মানে বুঝতেই পারছো সেই সময়টা চলে আসছে যখন জোনাথন আর ওর ওয়াইফের দেখা হবে। তো এরপর জোনাথন করে কি নিজের অ্যাম্বিশন পূরণ করে, মানে বিয়ের পরে সে তার সোলো এক্সিবিশন করায়, মানে ওর বড় বোনের বিয়ের পরে সে তার সোলো এক্সিবিশন করায় মাদ্রিদে। আর তখন একটা মেয়ে আসে আর সেই মেয়েটা আর কেউ নয় আমাদের সোরে। আর এইখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই পয়েন্টে এসে কিন্তু সোরে আর জোনাথন কেউ কাউকে চেনে না। তো সোরে সবগুলো ছবি দেখতে দেখতে সেই ছবিটা সামনে এসে দাঁড়ায় যেখানে জোনাথন সানসেটকে ক্যাপচার করেছিল। আর তোমাদের এটা নিশ্চয়ই মনে আছে। তো সোরেকে ফ্রেমে রেখেই জোনাথন কিন্তু সানসেটের ছবিটা তুলেছিল, কিন্তু এইখানে সোরেকে ছাড়াই কিন্তু ছবিটা ছিল, কারণ এই টাইম লাইনে তাদের এখনো দেখাই হয়নি। তো সোরের এই ছবিটা অনেক পছন্দ হয় এবং অনেকক্ষণ দাঁড়িয়ে ছবিটা দেখতে থাকে। আর তখনই জোনাথন এসে তার পাশে দাঁড়ায়। তো সোরে তখন বলে এই ছবিতে নিশ্চয়ই আলাদা একটা কিছু রয়েছে, হতে পারে ক্লাইমেট চেঞ্জের সাথে রিলেটেড কিছু যেটা এই ছবিটাকে স্পেশাল করে তুলেছে। আর তখন জোনাথন বলে হ্যাঁ, ক্লাইমেট চেঞ্জের সাথে আমাদের জীবনের মনের চেঞ্জের অনেক গভীর সম্পর্ক রয়েছে। যেমন ক্লাইমেট চেঞ্জের কারণে পৃথিবীর অনেক কিছু চেঞ্জ হয়, তবে এর পরিবর্তে আমরা কিছু পাই, ঠিক সেরকম আমাদের মনের চেঞ্জের পরিবর্তে আমরাও জীবন অনেক কিছু পাই। তো সোরে তখন বলে আপনি তো বেশ সুন্দর করে কথা বলেন। আর তারপর জোনাথন বলে লাইটস অফ করো। তো তখন অপারেটর করে কি লাইট অফ করে সে এবং সেখানে অরোরা লাইট অন করে। আর তারপর জোনাথন সোরেকে এই ছবিটা ক্লিক করার পেছনের গল্প শোনায়। আর তখন সোরে বুঝতে পারে যে জোনাথনের ফটো এক্সিবিশন সে দেখতে এসেছে এবং সোরে লজ্জিত হয়ে বলে সরি, আমি জানতাম না আপনি এই এক্সিবিশনের ফটোগ্রাফার। জোনাথন বলে কোনো ব্যাপার নয়, এখানে সরি বলার কিছু নেই, কিন্তু আপনি এত ইন্টারেস্ট নিয়ে আমার ছবিগুলো যে দেখছেন এর চেয়ে বেশি আমার আর কি চাইতে পারি বলেন। তো এরপর জোনাথন নিজেকে ইন্ট্রোডিউস করে আমার নাম হচ্ছে জোনাথন, আপনার নাম কি আমি জানতে পারি? সোরে বলে
আমার নাম সোরে। তো এরপর তারা দুজন হ্যান্ডশেক করার জন্য জোনাথন ফার্স্টে যখন হাতটা এগিয়ে দেয় তখন সোরে একটু অপ্রস্তুত হয়ে যায়, সে 1 সেকেন্ড ভাবে, তবে তারপর নিজের হাতটাও বাড়ায়। আর তখনই আমাদের ফ্ল্যাশব্যাকে সেই সব সিন দেখানো হয় যেগুলো গত 1000 টাইম লুপের মধ্যে 1000 বার ঘটেছে। মানে যতবার সোরে আর জোনাথন হ্যান্ডশেক করেছিল ওই টাইম লুপে সবগুলো তারা দেখতে পায় এবং দুজনই সকল ঘটনা জানতে পারে। এবং জোনাথন মানে 10 বছর আগেই জানতে পারে যে 10 বছর পরে সে মারা পড়বে। তার স্ত্রী তাকে বাঁচানোর জন্য ফিউচার থেকে 10 বছর পেছনে গিয়ে তাকে অনেকবার চেষ্টা করেছে ঠিক করার জন্য, আর এই কারণেই সে আজকে মদ সিগারেট খায় না। আর সরেও বুঝতে পারে যে এই জোনাথনই আমার ফিউচার স্বামী এবং তার জন্যই আমি 10 বছর পরে গিয়ে বিধবা হব এবং তাকে বাঁচাতে আমি টাইম লুপে পেছনে গিয়ে তাকে বাঁচিয়ে নিয়ে এসেছি। মানে বুঝতেই পারছো ওরা এখনই ওদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে যে কি হয়েছে। আর সোরের তখন চোখে পানি চলে আসে এবং সেই চোখের পানিতেই আমাদের দেখানো হয় জোনাথনের সাথে আসলে কি হয়েছিল। অ্যাকচুয়ালি 10 বছর পরে কাজ করার সময় একদিন জোনাথন হার্ট অ্যাটাক করে, আর এইটা দেখে সোরের প্যানিক অ্যাটাক হয় এবং সে দৌড়ে জোনাথনের কাছে যায়, বাট ততক্ষণে জোনাথনের নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে। আর এর পরের দৃশ্যে আমরা দেখি সোরে জোনাথনের কবরের পাশে বসে কান্না করছিল। মানে আমরা এখন দেখতে চলেছি যে টাইম লুপটা শুরু হয়েছিল কিভাবে। তো যাই হোক, তারপর সোরে করে কি জোনাথনের কিছু লেখা নোটস পড়ে যেখানে জোনাথন লিখেছিল তার একটা জীবনের স্বপ্ন, সেটা হচ্ছে অ্যান্টার্কটিকা বা আর্কটিক এরিয়াতে গিয়ে সেখানকার একটা ছবি ক্লিক করতে চায়, কারণ ওটা হচ্ছে পৃথিবীর একমাত্র জায়গা যেখানে কোনো টাইম জোন নেই। তো জোনাথন সেখানে গিয়ে ছবিটা ক্লিক করতে চেয়েছিল। তো জোনাথন মরে যাওয়ার পরে জোনাথনের স্ত্রী সোরে সে জোনাথনের অপূর্ণ ওই স্বপ্নটা পূরণ করার জন্য একাই ওই আর্কটিক ট্রিপে যায় এবং সেখানে রাতের বেলায় সে একটা অরোরা লাইট দেখতে পায়। আর এই দৃশ্য জোনাথন দেখতে চেয়েছিল, ক্যাপচার করতে চেয়েছিল, কিন্তু সে এখন বেঁচে নেই। আর তার স্মৃতি স্মরণ করে সোরে একাই করে কি সেই দৃশ্যটা দেখতে থাকে। আর ওই সময় সে অনেক ইমোশনাল হয়ে যায় এবং সৃষ্টিকর্তার কাছে চাইতে থাকে যে তার স্বামীকে যেন ফিরিয়ে দেওয়া হয়। আর তারপর তার চোখের এক ফোঁটা পানি যখন গড়িয়ে পড়ে তারপর কিছু একটা হয়, মানে সোরে কোনো পরিবর্তন বোঝে না, সোরে সেখান থেকে আবার চলে আসে জাহাজে। আর তারপর ওর স্বামীর নোটগুলো পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে। আর এরপর যখন ও ঘুম থেকে ওঠে তখনই ও দেখতে পায় যে জোনাথনের পাশেও ঘুমিয়ে রয়েছে। অ্যাকচুয়ালি জোনাথন ওই আরোরা লাইট দেখে বলেছিল আমাকে যদি সুযোগ দেওয়া হয় আমার স্বামীকে আমি বাঁচিয়ে নিয়ে আসবো যাতে ও সিগারেট মদ না খায় এবং স্ট্রোক না করে, মানে এরকম কোন একটা কিছু। আর সেই হিসেবে সৃষ্টিকর্তা ওর প্রার্থনা মেনে নেয় এবং ওকে পাঠিয়ে দেয় সেই 10 বছর আগে। এবং ওইখান থেকেই টাইম লুপের কাহিনী শুরু হয় এবং জোনাথনকে দেখেই সোরে তাকে বলে আমি ভেবেছিলাম তোমাকে আমি হারিয়ে ফেলেছি, কিন্তু আমি তোমার কিছুই হতে দেবো না, আর তুমি আমাকে একা রেখে আর চলে যেও না। তো সোরে এগুলো বলতেই থাকে, বাট জোনাথন তো কিছু বুঝতে পারে না, কারণ সোরে তো গিয়েছে 10 বছর আগে, মানে ফার্স্ট টাইম লুপটা দেখছি আমরা, আর এখন ওরা পরিচিতই হয়নি। তো জোনাথন সোরেকে নিজের থেকে দূরে সরিয়ে দেয় আর তখনই সোরের নাক থেকে ব্লিডিং শুরু হয় আর জ্ঞান হারায়। আর পরের দিনও সোরে আবারও জোনাথনের পাশেই গিয়ে থাকে এবং সে সেম জিনিস যখন দেখতে পায় সে তখন বুঝতে পারে যে সৃষ্টিকর্তা ওকে একটা টাইম লুপে ফেসে দিয়েছে। তো ওইভাবে 10টা 15টা 20টা টাইম লুপ যাওয়ার পরে বুঝতে পারে যে আস্তে আস্তে ওর কি করতে হবে এবং ফাইনালি 1000 চেষ্টার পরে ও জোনাথনের জীবনকে বেটার করতে পেরেছে এবং 10 বছর পরে বাঁচাতে পারবে। আর তারপর কি কাহিনী এটা তো আমরা সিনেমাতেই দেখলাম। তো যাই হোক, একবার সোরে জোনাথনকে বলেছিল আমাকে সময়ের সাথে ভুলে যেও না, আমাকে নিজের কাছ থেকে কখনো দূরে সরিয়ে দিও না। আর এই সবকিছু জোনাথনের মনে পড়ে যায় এবং সোরেকে জড়িয়ে ধরে এবং দুজনে ইমোশনাল হয়ে পড়ে। আর এই ইমোশনাল সিনের সঙ্গে এই সুন্দর সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকে সুস্থ থাকো। আর একটা কথা বলি, আমাদের র্যান্ডম অ্যানিমেশন থেকে আমরা একটা গানের চ্যানেল তৈরি করেছি, এটা হচ্ছে AMB 420, ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ। এই AMB 420 চ্যানেলে আমরা রেগুলারলি AMB মিউজিক যে রয়েছে মানে অ্যানিমেশন মিউজিক ভিডিওস, এবং এটা বিভিন্ন ক্যারেক্টারের উপর হয়ে থাকে। ফর এক্সাম্পল গোজো, তারপর এরেন এবং তোমার এবং ওয়ান পাঞ্চ ম্যানের সাইতামা এবং লেভাইকে নিয়ে আমরা এ পর্যন্ত রিলিজ দিয়েছি। এছাড়াও সোলো লেভেলিং এর গানগুলো আসবে এবং আস্তে আস্তে অনেক গান আসবে এবং আমার মনে হয় তোমাদের হয়তো ভালো লাগবে। 2 মিনিট 3 মিনিটের কন্টেন্ট, তো যতটুকু গান হবে তোমাদের ওই ভিডিও এডিটিং এবং গানের কোয়ালিটি আমার মনে হয় ভালোই লাগবে। তো আমরা যে খুব সম্প্রতি সাইতামার যে গানটা তৈরি করেছি সেটা প্লে করে দিচ্ছি এবং গানটা যদি তোমার পছন্দ হয় আমি পিন কমেন্টে এবং ডিসক্রিপশনে ওই চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে এসো এবং আমাদের উৎসাহ দিও যাতে আমরা কন্টিনিউ করি। দেখা যেতে পারে কোন একটা গান তোমাদের পছন্দ হয়েছে এবং তোমরা সাজেশন দিতে পারো যে এরপর কোন ক্যারেক্টার নিয়ে আমরা গান বানাতে পারি। তবে আমার সবাই নেমে নিয়ে তো যেহেতু নলেজ নেই, তো যে ক্যারেক্টার নিয়ে আমরা গান বানাবো সেই ক্যারেক্টারের কি কি স্পেশালিটিস রয়েছে, কি কি সম্পর্কে আমার জানতে হবে, কি কি জিনিস ফোকাস করতে হবে, এগুলো ওখানে লিখে দিও। তো আমি সাহিত্য আমার গানটা প্লে করে দিব।